নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ ফ্রম ফিয়ের ফেদার। আজ আপনাদের জন্য রইল শ্যামাপ্রসাদ সরকার রচিত একটি ছোট গল্প, বজ্রযান রহস্য। লেখকের জন্ম কলকাতায়। প্রথম দিকে কবিতা দিয়ে সাহিত্য চর্চা শুরু করলেও পরবর্তীতে সব রকম কাহিনী লিখছেন তিনি। ফেসবুকে তার লেখা যথেষ্ট জনপ্রিয়। ইতিমধ্যে তার লেখা একক বইও প্রকাশিত হয়েছে। তার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক রইল ডেসক্রিপশনে। আজ আমাদের সাথে আছে 86.7 তোমার FM থেকে RJ সৃজন। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক বজ্রযান রহস্য। সন 1990, ডিসেম্বর মাস, কলকাতা। স্বপ্নের মতো এই 3টে মাস কেটে যাওয়ার পর ডায়েরিতে ভাবছি এই 3 মাসে ঘটে যাওয়া সব অভিজ্ঞতার কথা লিখে রাখাটাই উচিত। যদিও আমি লেখক নই, বানিয়ে বানিয়ে লিখতে গেলেও সেটা শেষে এসে একটা আজগুবি লেখাই হয়ে যাবে। কাজেই যেটুকু দেখেছি আর বুঝেছি সেটাই এখন লিখছি। একজন পেশাদার পরিসংখ্যানবিদ হয়ে এটা গুছিয়ে যে লিখতে পারছি সেটা কি নেহাত কম? আজকালকার বিখ্যাত ইতিহাসবিদ ডক্টর অহিভূষণ রায় হল আমার সেই ছোটবেলার বন্ধু। আমি পূর্ণচন্দ্রগুপ্ত আর অহিভূষণ দুজনে একসঙ্গে ক্লাস 1 থেকে একদম 12 ক্লাস অবধি পড়াশুনো করেছি। ওর বাবা শ্রীযুক্ত পথিকৃৎ রায় ছিলেন আমাদের সেই স্কুলের জাঁদরেল হেডমাস্টার মশাই। আসলে আমাদের সময় থেকেই ছেলেমেয়ের বাপমায়েরা বেশিরভাগই কষ্টে সৃষ্টে সব ইংলিশ মিডিয়াম স্কুলে এনে বাচ্চাদের ভর্তি করলেও ননীমাধব স্মৃতি পাঠসদনের এই স্কুলে আমি যে পড়বই তা বোধহয় একেবারেই নিশ্চিত ছিল। এই ননীমাধব ছিলেন আমার ঠাকুরদার কাকা। এই মানুষটি পলতাপুর গ্রামের গর্ব ও বিশিষ্ট জমিদার হলেও একজন বিদ্যানুরাগী মানুষ ছিলেন। শুনেছি ইয়ং বেঙ্গল দলের রামতনু লাহিড়ী নাকি ছিলেন ওর বন্ধুস্থানীয়। এমনকি পলতাপুরের জমিদার বাড়িতেও তিনি নাকি কয়েকবার এসেছেন। ঠাকুরদার বাল্যে ওর পিতৃদেব অসময়ে মারা যান বলে উনি এই অকৃতদার কাকার কাছেই মানুষ। ফলে তার মধ্যেও কাকার যে সংস্কারমুক্ত আধুনিক মানসিকতার একটা প্রভাব পড়বে তা সেই বৃদ্ধের আমৃত্যু ইংরেজি দর্শন ও বিজ্ঞানে আগ্রহ ও পাণ্ডিত্যই প্রমাণ করে। কাকার প্রভাবে সেসবই যেন ওদের প্রজন্মের কাছে খুবই স্বাভাবিক একটা সহজ আর সাধারণ ব্যাপার ছিল। এই ননীমাধব গুপ্ত নিজে একজন ডাকসাইটে জমিদার হওয়া সত্ত্বেও সেই যুগে জমিদারি থেকে একটি মহাল বেচে দিয়ে তিনি এই স্কুলটি নির্মাণ করেন। তখন অবশ্য এর নামটি ছিল শুধু পাঠসদন। তার আগে এই পলতাপুরে কোনো স্কুল এমনকি পাঠশালাও ছিল না। সব সাধারণ গরিব প্রজারা হয় চাষের কাজে নয় মাছ টাছ ধরায় ব্যস্ত থাকতেই অভ্যস্ত ছিল। আর বছরে আমোদ বলতে ওদের ছিল গ্রামের জমিদার বাড়ির নাট মন্দিরে পুজোর সময় হওয়া কবির লড়াই, ঢপখেউর বা কীর্তন। ননীমাধব ওর এক বন্ধু জোনাথন উইলিয়ামস সাহেবকে এখানে নিজে হেডমাস্টার করে ডেকে আনেন স্কুলের ইংরেজি পড়ানোর সঙ্গে সঙ্গে স্কুলটাকে গড়ার কাজে সাহায্য করতে। ফলে এখানে পড়াশুনোটাই প্রথম থেকে গুরুত্ব পায়। সেই সাহেব প্রিয় বন্ধুর কথা মতো এখানেই থেকে আস্তে আস্তে স্কুলের সঙ্গে সঙ্গে নীলের কুঠি তৈরি করে জীবিকা নির্বাহ করতে শুরু করেন। নীলকর সাহেব বলতেই যে ভয়ের চিত্রটা সহজেই মনে আসে তা কিন্তু একেবারেই এখানে ছিল না। ঠাকুরদারা তখন ছোট। অবসর সময়ে সাহেব ওদের সাথে সমবয়সীদের মতোই মিশতেন, এমনকি ছেলেদের সঙ্গে কানামাছিও খেলতেন বলে আমরা গল্প শুনেছি। এই ননীমাধবের শতবর্ষের সময় ঠাকুরদা আর কিছু প্রভাবশালী দণ্ডমুণ্ডের কর্তারা মিলে ওর প্রতি একটা আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করে স্কুলটার নামের আগে ননীমাধব স্মৃতি এই অংশটা প্রবর্তন করেন। তখন সবে কয়েক বছর হলো দেশ স্বাধীন হয়েছে। আমাদের গ্রামের 100 মাইলের পর থেকে সেটা একসময় পাকিস্তান হয়ে গেলেও ঠাকুরদা এটাকে অন্তত এ দেশেই রাখার জন্য সচেষ্ট হন বলে আমরা সবাই আজও ভারতীয় বলে গর্ব করতে পারি। নাতি নাতনিদের মধ্যে আমিই একমাত্র যে বয়সে বছর 6-7 হব তখন। কাজেই ঠাকুরদার ইচ্ছায় সেই যে ওখানে ভর্তি হলাম তা আইএ পরীক্ষার আগে বদলালো না। সে যুগে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেই ইন্টারমিডিয়েট বা আইএ বলা হতো।
আমাদের সময়ে ক্লাস 10-এ ছিল ম্যাট্রিক, আর তারপর 12 ক্লাসের পরীক্ষা মানে আইএ। বাবাও অবশ্য এই স্কুলে ভর্তি হওয়া নিয়ে কোনো আপত্তি করেননি। স্রেফের পড়াশুনোর গুণমান কলকাতার যে কোনো স্কুলের সমান ছিল সেই ভরসাতেই। উনি ছিলেন রেলের অ্যাসিস্ট্যান্ট ওভারসিয়ার। রেলের এই চাকরির জন্য তাকে সারা বছর দানাপুরেই থাকতে হতো, আর ছুটির সময় নিয়ম করে দেশে আসতেন বলে আমি, মা আর আমার 2 বোন আমাদের ঠাকুরদা ঠাকুমার কাছে বেশ বড় বয়স অবধি পলতাপুর গ্রামে ওই পৈতৃক জমিদার বাড়িতেই থাকতাম। তখন আস্তে আস্তে জমিদারি প্রথা উঠে গেলেও এইসব গ্রাম দেশে বনেদি পরিবারগুলোর যথেষ্ট মান্যতা ছিল। এমনকি সেই জাঁদরেল পথিকৃৎ বাবুকেও দেখতাম ঠাকুরদাকে বড় রাজাবাবু বলে সম্বোধন করে বেশ একটা সমীহ করেই চলতেন। এরপর 1962-তে ঠাকুরদা মারা গেলেন, আর 1964 সালে ঠাকুমাও। কাজেই 12 ক্লাসের পড়া শেষ করে কলেজে পড়তে আমি কলকাতায় চলে আসি। এর কারণ বাবা ততদিনে বিহার থেকে বদলি হয়ে কলকাতায় এসে সিনিয়র ওভারসিয়ার হয়ে হেদুয়ার কাছে একটা বাড়ি ভাড়া করে উঠে এসেছেন। ফলে বোনেরাও তখন দুজনেই এখানে এসে বেথুনে ভর্তি হলো। তারপর 80-র দশকে ওদের বিয়েও এই কলকাতা থেকেই হয়। ততদিনে সাবেকি দুর্গাপুজো ছাড়া আর গ্রামে যাওয়াই হতো না বলে আমরা আস্তে আস্তে শহুরেই হয়ে গেলাম। তবে ঠাকুরদা আমাদের স্কুলের জন্য একটা চ্যারিটেবল ট্রাস্ট করে দেন বলে তারপরেও অনেক দিন সেটা নিশ্চিন্তেই চলেছিল। অহিভূষণ আর আমি অভিন্ন হৃদয় বন্ধু হলেও পলতাপুর ছাড়ার পর আমাদের অনেক দিন যোগাযোগ ছিল না। আসলে বড় হয়ে ও গেল বিলেতের কেমব্রিজ ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে পড়তে, আর আমি ভর্তি হলাম প্রশান্তচন্দ্র মহলানবিশের স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে পরিসংখ্যান নিয়ে পড়তে। তারপর বহু বছর পর আমাদের আবার দেখা সেই 90 সালের অগস্ট মাসে কলকাতা 300 এই অনুষ্ঠানের সময়। ও ততদিনে দেশে ফিরে অধ্যাপক হিসেবে বেশ নাম করেছে, আর আমি ম্যাকফারসন অ্যান্ড কলিন্স কোম্পানির প্রজেক্ট হেড হয়ে কলকাতার 300 বছরের ফেলে আসা সময়ের বিভিন্ন বিষয়ের দামের ওঠানামার উপর একটা পরিসংখ্যানের কাজ নিয়ে প্রজেক্ট করছি। এমন সময় দেখি ওহি, মানে আমি ওকে ওই নামেই ডাকতাম, আমাদের পুজোর ছুটির পর আপিসে এসে একদিন হাজির। প্রায় 20 বছর পর দেখা হলেও ও যেটা সেদিন এসে বলল তা শুনে আমি অবাক। আমাদের পলতাপুরে অনেক দিন থেকেই একটা ভাঙা মন্দিরের স্তূপ আছে, সেটা আমরাও ছোটবেলায় খুবই দেখেছি। সাপখোপের উপদ্রবের ভয়ে সেখানে দিনের বেলাতে কেউ যেতাম না। তাছাড়া ঠাকুরদারও ওসব ব্যাপারে কড়া নিষেধ ছিল বলেই আমরা জানতাম। ওহি যেটা বলল সেটা শুনে আমি অবাক। ও নাকি ব্রিটিশ মিউজিয়ামের লাইব্রেরিতে রাখা 17 শতকের এক বৌদ্ধদের পুঁথি পড়ে জানতে পেরেছে আমাদের গ্রামের ওই মন্দিরটা নাকি পাল যুগের শেষের দিকে তৈরি হলেও সেখানে বৌদ্ধ তন্ত্রমতেরও একটা জনপ্রিয়তা ও প্রচলন ছিল। আর সে যুগে এই মন্দিরের গর্ভগৃহে বিল্বনাথ শিব, দেবী চতুর্ভুজা উমা এবং ত্রিবিক্রম বিষ্ণুর 3টি সোনার মূর্তিও ওদের মাতৃকা যন্ত্রের সাথেই নাকি একসময় পূজিত হতো বলে জানা যাচ্ছে। তবে মন্দিরের এই প্রাচীনত্বটির সাক্ষ্য প্রমাণ বহনের জন্য তার কোনো কিছুই আমরা কখনোই চোখেই দেখিনি। ভাবছিলাম এরকম একটা জিনিস এমনকি আমার ঠাকুরদা বা ওর কাকা ননীমাধবের আমলেও ওরা দেখেছিলেন কি। তবে ওই মন্দিরে একটা উঁচু বেদি মতন জায়গা আমরাও দেখেছি, আর তা বিষধর সাপেদের নির্ভার আবাসস্থল বলে ওই মন্দিরের ভিতরে কখনোই আমাদের যাওয়ার প্রশ্নই ছিল না, তা আগেই বলেছি। ওহির খুব ইচ্ছা যে আমরা 2 বন্ধু মিলে পুজোর পর একবার পলতাপুর যাই। যদি সে মূর্তি 3টের একটাও খুঁজে বের করা যায় তাহলে যে সেটা একটা ফাটাফাটি বিষয় হবে তা বলাই বাহুল্য। ননীমাধবের পাশাপাশি আরও একটা পয়েন্ট অফ অ্যাট্রাকশন হওয়ার গরিমাটুকু কি আমরা আমাদের জন্মস্থানকে দিতে পারি না? ওহির প্রস্তাবটি আকর্ষণীয় হলেও ওকে হেসে বললাম, ওরে ভাই, সেই পাল যুগের পর কম করে আরও 500 বছর কেটে গেছে রে। সে সোনার মূর্তি টুর্তি এখন কি আর পাওয়া যাবে? তোর যেমন বুদ্ধি, ও জিনিস কবেই দেখবে যা কোন কালের লোকে তা পেয়ে ঠিক বেঁচে দিয়েছে। ওহি গম্ভীর মুখে চুরুটে অগ্নিসংযোগ করে বলল, জানতাম। শুধু তুই কেন, এই সন্দেহটা যে আমার মনেও আসেনি তাহা নয়।
তবে একটাই ভরসা, বজ্রযানী ক্রিয়াকলাপের অধিকাংশটাই হতো গোপন রিচুয়াল মেনে। কাজেই ওসব যদি প্রকাশ্যে না বের করে সেই সময় পুজো টুজো হলেও হতো, তা সবই লুকিয়ে। তাহলেও কি বলবি যে সেটা এতটাই সাধারণ কোনো রিচুয়াল হবে? আর তাছাড়া ভুলিস না, গ্রামের লোকেদের মনে এসব নিয়ে জড়িয়ে থাকা যে সেকেলে একটা কুসংস্কার আছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর ওগুলো যে সোনার, সেটাই বা লোকে জানবে কি করে? ধর ধর যদি ধুলোমাটি মেখে প্রায় 400-500 বছর ধরে সেগুলো জঞ্জালের মতন অবহেলায় লোকের সামনে স্রেফ পড়েই ছিল। ভেবে দেখ, আমরা দোষী ছেলে হলেও প্রায় 40-50 বছর আগে ওই মন্দিরের কাছে পিঠে কখনো লুকোচুরি খেলতে যেতাম কি? তবে ওই খালি জঙ্গলাকীর্ণ বেদিটাই যা আমার এখনো মনে আছে, ব্যাস ওইটুকুই। এবারে তুই বল, এরপরেও কি পলতাপুরের লোকেরা এখনো জানবে যে ওরা প্রত্নধর নিয়ে ঘর করছে? বুঝলাম, ইতিহাসবিদ হয়ে আমার বন্ধু অহির মাথার মধ্যে স্যার যদুনাথ বা রাখালদাস বন্দ্যোপাধ্যায় হওয়ার খ্যাতির ভূতটা বেশ ভালো করেই চেপে বসেছে। অগত্যা বন্ধুর প্রস্তাবে নিমরাজি হওয়া ছাড়া আর কোনো উপায় দেখলাম না। আমিও মুখে ঠাট্টা করলেও ওর প্রস্তাবে ভেতরে ভেতরে যে একটু এক্সাইটেড হয়ে উঠলাম, সেটা তো সত্যি। ঠিক হলো, কালী পুজোর আগের সপ্তাহে আমরা ওখানে যাব। অগাস্ট অবধি অফিসে টানা ওভারটাইম করায় আমারও দিন সাতেকের একটা কম্পালসারি ছুটি পাওনা হয়েছে। আবার তখন ওহিরও কলেজ বন্ধ থাকবে, কাজেই ওটাই হবে মিশন পাতালপুরের প্রশস্ত সময়। ওখানে গিয়ে থাকার একটা সমস্যা দেখা দিল। আমাদের বাড়িটা যদিও এখনো আছে, তবে তার অনেকটাই আর বাসযোগ্য নেই। ওহিদের বাড়িটাও পথিকৃৎ বাবুরা মারা যাবার পর আর কেউই থাকতো না বলে জঙ্গলাকীর্ণ হয়ে থাকতে থাকতে ৭৮-এর বন্যায় তাও ভেসে গেছে। কাজেই আমার মতো ওরও এখন ঠিক একই সমস্যা। নায়েবগোছের একজন বিশ্বস্ত ও বয়স্ক লোক হরিপদবাবু আমাদের পুজো বাড়ি, দালান আর কাছারি ঘরের একটা অংশে থেকে নিয়মিতভাবে দেখাশুনো করতেন। তাঁর তদারকিতেই জমি জমা থেকে হওয়া একটা নিয়মিত আয় তখন পর্যন্ত আমাদের কপালে জুটত। যদিও অপারেশন বর্গার পর আমাদের তহবিলে আসা সেই ক্ষীণ অঙ্কটাকে পরবর্তী সময়ে কেবল বাৎসরিক পুজোর কাজেই খরচ করা হতো বলে তার মোটা অংশটাই ওই ভদ্রলোক ও তার পরিবারের জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় রাহা খরচটা একরকম এসেই যেত। আসলে তখনও সবাই আজকের মতো গ্লোবাল হয়ে যায়নি বলে একটা অল্প অথচ নিয়মিত রোজগার নিয়েই হাসি মুখে থাকাটাও ভোলেনি। ওনাকে কলকাতা থেকেই একটা চিঠি দিয়ে বলে কয়ে কাছাড়ির পূব দিকের 2টো ঘরকে আমাদের থাকার জন্য বাসযোগ্য করে রাখা হলো। তখন পলতাপুরে সবে ইলেকট্রিক আসার কথা চলছে। পরে 1996-তে সব বাড়িতে বিজলি এসে গেলেও 90-91 সালে ওখানে তখনও হ্যাজাক আর লণ্ঠনই জ্বালতে হতো। পুজো বাড়ির একটা ঝাড়বাতি থাকলেও সারা বছর ওটা জ্বালানো হতো না। কাজেই যে কাজের জন্য আমরা যাচ্ছি তার উপযুক্ত সেটআপ তৈরি করে আমরা 2 বন্ধু লক্ষ্মী পুজোর পর পলতাপুরে এসে পৌঁছলাম। আমার বাবার সূত্রে পাওয়া 1950 সালের তৈরি পুরনো কোল্ট 0.32 রিভলভারটাকে সঙ্গে নিয়ে একটু নিশ্চিন্ত লাগছিল। কারণ যে কাজটায় আমরা ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে নামতে যাচ্ছি, তার জন্য ওটুকু সাবধানতা অন্তত কাউকে ভয় দেখাবার জন্য হলেও যে প্রয়োজন হবে, সেটা ওহিও বুঝেছিল বলে ওসব নিয়ে আর কোনো চিন্তা রইল না। সে যাই হোক, প্রাক্তন জমিদার বাড়ির বংশজ বলে এখনও কয়েকজন যে সম্মান করে, আর সেটা পেলে যে মোটেও মন্দ লাগে না, সেটা এখানে আসার পর বেশ বুঝতে পারি এই কয়েকদিনেই। আর এটা যে নেহাত মন্দ লাগে না সেটাও সত্যি। আবার কদিন আগেই পুজোর সময় এসে ঘুরে গিয়েছি, তাও যে কেন আবার এত তাড়াতাড়ি গ্রামে এলাম সেটা নিয়েও দেখলাম লোকেদের মধ্যে বেশ গুজগুজ ফুসফুসও চলছে। ঠিক হলো, শুক্রবার দুপুরে আমরা 2 বন্ধু ওই ধ্বংসস্তূপে একবার ঢুকব। আগে কখনো ঢুকিনি বলে আমার ওই বন্দুকের সঙ্গে একটা মোটা লাঠি আর কার্বলিক অ্যাসিডও সঙ্গে থাকছে, আর যেটা অহিভূষণও ঠিক সামলাতে পারবে বলে আমায় আশ্বস্ত করেছে। এখন যেটা দরকার তা হলো প্রয়োজন হলে মাটি কোপাতে পারে এমন 1 জন বা 2 জন অতি বিশ্বস্ত লোকের।
আমাদের এখানে আসার আসল কারণটা হরিপদবাবুকে বললেও গ্রামেই তা রাষ্ট্র করতে মানা করে দিয়েছিলাম। কারণ কিছুই না, কিছু উদ্ধার নাই হলে শেষমেশ লোকের কাছে বিদ্রূপের সম্ভাবনাটা উড়িয়ে দিতে আমরা দুজনেই চাইনি। যদিও ওহির ধারণা যে লুকিয়ে থাকলেও ওগুলো ওই মন্দিরের কোথাও আজও অন্তরালে রয়ে গিয়েছে। আপনারা কিন্তু আগুন নিয়ে খেলতে যাচ্ছেন দাদা বাবুরা। ওসব মূর্তি টুর্তি তো খুঁজে না পেলেও এখন চলে। মানে এতকাল তো কেউই ঢোকেনি ওখানে। কি না কি উপদ্রব বাসা করে আছে বলুন তো, কি দরকার? আপনারা সব বলেন গিয়ে গৃহস্থ মানুষ, আপনারা না হয় নাই গেলেন ওখানে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে হরিপদবাবু হাঁপাচ্ছিলেন। ওহি ওকে আশ্বস্ত করে বলল, আরে ওসব যে আছেই তা তো একবারও বলিনি। খোঁজ করাটা একটা জাস্ট কৌতূহল। না পেলে যেমন কোনো ক্ষতি নেই, আবার পেলেও কি আমরা রাতারাতি ধরাই বড়লোক হয়ে যাব? আর তাছাড়া প্রত্ন সামগ্রী পেলে আর্কিওলজিক্যাল সার্ভের হাতে তুলে দিলেই আমাদের কর্তব্য শেষ। কাজেই বুঝলাম বিষয়টা ওর মতো অত হালকা চালে হরিপদবাবু ঠিক মেনে নিতে পারছেন না। আর এও বুঝলাম যে এটার খবরটা বারণ করা সত্ত্বেও যদি স্থানীয় জনমানসে ঠিক একইভাবে ঢুকে গিয়ে থাকে, তাহলে এইসব মূর্তির অনুসন্ধানের কাজটাজ মোটেও খুব একটা সহজ হবে না। সন 1783, কার্তিক মাস, চতুর্দশী তিথি। সীতারানী এবার তড়িঘড়ি কিছু একটা লুকিয়ে ফেলল আঁচলের ফাঁকে। কদিন ধরে এসে গ্রামকে গ্রাম অবাধে লুটপাট করছে এই বর্গির ডাকাতেরা। গত বছর অজন্মা হয়ে এদিকে চাষবাসও ভালো হয়নি। এখন তো সবার পক্ষে জমিদারের খাজনার টাকাটাই জোগানো মুশকিল। তার উপর মরার উপরে খাড়ার ঘা হয়ে এসেছে এই দস্যুদের দল। ওর বাপ মা অনেক দিন হলো আর কেউ বেঁচে নেই। যাও বা একদিন ওর দাদুটা ছিল, তাও গত বছর শীতের শেষে বৃদ্ধ কালব্যাধি পক্ষাঘাতে পঙ্গু হয়ে শুয়ে শুয়ে আসন্ন মৃত্যুর দিন গুনছে। ও শুনেছে ওর দাদু নাকি তার যৌবনে তন্ত্রমতে বজ্রডাকিনীর সাধনা করত। ওর গুরু ছিলেন একপাদ নামের একজন সিদ্ধাচার্য। বৌদ্ধ তন্ত্রের অনেক গোপন পূজা পদ্ধতি তিনি শিখিয়ে দিয়েছেন দাদুকে, আর দিয়েছেন এই 3টে সোনার মূর্তি। এখন এগুলোই হলো ওদের ইষ্ট। গ্রামের একটা পুরনো মন্দিরে ওই 3টে মূর্তি এই কয়েক বছর আগেও পুজো হতো, আর সেটা গোপনে মধ্যরাতে ওর দাদু নিজেই করতেন। এখন সবার জন্য একটা দেবী মূর্তি গোছের বিগ্রহ থাকলেও এই মন্দিরের আসল দেবতা হলেন বিল্বনাথ শিব, দেবী চতুর্ভুজা উমা এবং ত্রিবিক্রম বিষ্ণু। এই 3জন ভগবানের 3টে সোনার মূর্তি। ও ঠিক করল সব লুটপাট হয়ে যাওয়ার আগেই ওগুলোকে একটা নিমকাঠের বাক্সে ভরে ওই মন্দিরের বেদির নিচে থাকা গোপন খোপ থেকে বের করে নিয়ে লুকিয়ে ফেলতে হবে। তারপর সব আগের অবস্থায় ফিরলে আবার মূর্তিগুলোকে এনে ঠিক জায়গায় রেখে দিলেই হলো। কিন্তু দাদুর পরে ওগুলোকে পুজোই বা কে করবে? শেষ রাতে যখন আগুনের শিখাটা বাড়তে বাড়তে ওদের ভিটেটা পুড়িয়ে দিচ্ছিল, তখন সীতারানী এক ফাঁকে ওই মন্দিরে ছুটে গিয়ে দাদুর গুরুদেবের দেওয়া 3টে মন্ত্রগুপ্ত ইষ্ট দেবদেবীকে ততক্ষণে বেদির নিচে থাকা কোটর থেকে বের করে গোপনে আঁচলে মুড়ে লুকিয়ে রাখবে বলে ভেবেছিল। ও জিনিসগুলোর খোঁজ আর যাই হোক, অন্তত বর্গির ডাকাতেরা কেউ যেন জানতে না পারে। ও দেখল একজন টকটকে ফর্সা মতন চেহারার মধ্যবয়স্ক লোক, যাকে সবাই পণ্ডিতজি বলে ডাকছিল, তিনি শুধু ওদের পুরনো মন্দিরে ঢুকে মূল বিগ্রহের গা থেকে সব গয়নাকাটি খুলে নিয়ে গুনছিলেন আর ওর দিকে চেয়ে মিটিমিটি হাসছিলেন। ওরা এখানে যা টাকা পয়সা গয়না মোহর সব পেয়েছে সেগুলো নিয়ে একটা বড় পুঁটুলি নিয়ে ঘোড়ায় চলে যাচ্ছিল। ও অবাক হয়ে দেখছিল যে এদেরকেই সবাই আড়ালে বর্গির ডাকাত বলে। কিন্তু আশ্চর্য এই যে পণ্ডিতজি বলে ডাকাতদের এই সর্দার মতন লোকটাকে দেখলে তো একজন ভিনদেশি বিদ্বান ও ভালো মানুষ বলেই মনে হয়। তবে ওরা কিন্তু ওর বা দাদুর গায়ে একবারের জন্য হাত দেয়নি। সব কিছু নিয়ে লুট করে যেতে যেতে একজন ছোকরা মতো বর্গি খালি
পাশের চালটায় দপ করে আগুন ধরিয়ে দিল। এখন বাধা দিতে চাইলেও ওদের হয়ে সেটা আর কেই বা দেবে না। এই বিভৎস লেলিহান শিখায় কেউই আর বাঁচবে না। গোল হয়ে ঘুরন্ত আগুনের পিণ্ডটা দাদুর ঘরে ঢুকতেই ও তক্ষুনি সেদিকে ছুটে গেল। আহারে, আর বোধহয় শেষ রক্ষা হলো না। সন 1990, কার্তিক মাস, ত্রয়োদশী তিথি, পলতাপুর। দুপুরে পাঁঠার মাংস আর ভাত খাবার পর অহিভূষণ আমাকে দিবানিদ্রার বদলে জেগে থাকতেই অনুরোধ করল। তারপর চুরুট ধরিয়ে ভারী উত্তেজিত গলায় বলতে লাগলো, জানিস তো, সেই দিন এসব নিয়ে পড়তে গিয়ে নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদিপর্ব বইয়ের একটা জায়গায় হঠাৎ করে নজর পড়ল। সোমপুর বিহার নিয়ে একটি অখ্যাত বিষয়ের কথা। পতনোন্মুখ পালের সাম্রাজ্যের সাথে সাথে সোমপুর মহাবিহারের ফুরিয়ে আসা ব্যাপারটায় আমাদের এই পলতাপুরের এই বাতিল হয়ে যাওয়া ধ্বংসস্তূপ মন্দিরের অনেকটাই মিল পাবি। এই বলে সে একটা ভাঁজ করা বইয়ে পেজমার্ক দেওয়া একটা জায়গা দেখিয়ে পড়তে লাগলো। একাদশ শতকের শেষাশেষি বা দ্বাদশ শতকের গোড়ায় সোমপুরের এই বিহারে জ্যোতি বিপুল শ্রীমিত্রের পরম গুরুর গুরু জ্যোতি করুণা শ্রীমিত্র বাস করতেন। তখন একদিন বঙ্গালী সৈন্যদল আসিয়া বিহারে অগ্নিসংযোগ করে। প্রজ্জ্বলমান আলোয় দেবতার পদাশ্রয় করিয়া করুণাশ্রী পড়িয়াছিলেন, তবুও সেই গৃহ সে পরিত্যাগ করেন নাই। সেইভাবেই অগ্নিদগ্ধ হইয়া তিনি প্রাণ ত্যাগ করেন। বিপুল শ্রীমিত্র অগ্নিদাহে বিনষ্ট প্রকোষ্ঠগুলির সংস্কার সাধন করেন। বিহার প্রাঙ্গণে একটি তারা মন্দির প্রতিষ্ঠা করেন এবং সোমপুরী বুদ্ধমূর্তিকে বিচিত্র স্বর্ণাভরণে অলঙ্কৃত করেন। তিনি নিজে বহুকাল বশী সন্ন্যাসীর মতন সেই বিহারে যাপন করিয়াছিলেন। ওর সেই আবেগ ভরা কণ্ঠস্বরে ব্যাপারটা শুনে বুঝলাম যে মন খারাপ করা এই এক টুকরো কাহিনীর মতো এরকম কত সহস্র কাহিনী যে লুকিয়ে আছে আমাদের ইতিহাসের পরতে পরতে, আর প্রতিটা প্রত্নস্থানের ইট পাথর পোড়ামাটির গায়ে সেটা যদি সত্যিই সবাই জানত। আমরা ঠিক করলাম যে ওই পাণ্ডব বর্জিত ধ্বংসস্তূপে কাল দুপুরে এক ফাঁকে গিয়ে ঢুকে সার্ভে করে আসব। আর সেটা ঠিক করার পর রতনলাল বলে একজন বিশ্বস্ত বাগদি যুবককেও আমাদের আড়ালে থেকে পাহারা দেওয়ার জন্য ঠিক করলাম, ঘন্টায় 25 টাকা বকশিসের লোভ দেখিয়ে। জানি ওর কোঁচড়ে থাকবে একটা বাঁকানো হাসুয়া আর হাতে থাকবে ইয়াব বড় একটা বাঁশের লাঠি। তাছাড়া আমরাও তো আর পুরো নিরস্ত্র হয়ে যাচ্ছি না, স্রেফ আমরা ব্যস্ত থাকার সময়টার জন্যই ওকে রাখা, আর সেটা ঘন্টা 2-3 বেশি হবে না নিশ্চয়ই। সন 1990, কার্তিক মাস, চতুর্দশী তিথি, পলতাপুর। বেশ দুপুরে মন্দির চত্বরে এসে পৌঁছলেও দেখলাম জায়গাটায় একটা ভ্যাপসা গরম গুমট বেঁধে আছে। এরই মধ্যে দেখছি সূর্যের আলোও বেশ কমে এসেছে, কিন্তু 2:30-এর পর বেরোলেও তখন খটখটে রোদ্দুর দেখেছিলাম বলেই তো মনে হলো। যাই হোক, ওহি দেখলাম বিষয়টা নিয়ে আজ খুব এক্সাইটেড। ওর আশা সেই মূর্তিগুলোকে আমরা ঠিক খুঁজে পেয়ে যাব, আর সেটাই হবে সত্যি একটা দেখবার মতো বিষয় যে পলতাপুরে আমরা জন্মেছি, বড় হয়েছি, তাকে এই সামান্য গর্বের এই উপঢৌকনটা আমরা যদি নাই দিতে পারি তাহলে সেটা ভগবানের একান্ত অবিচারী হবে। এইভাবে ঘড়িতে দেখলাম প্রায় বিকেল 5টা বাজতে চলল। ওহিরও আমার সঙ্গে পুরো জায়গাটায় এসে জিনিসগুলো কিছুই না খুঁজে পেয়ে এবারও যে উদ্যমে ভাঁটা পড়তে লেগেছে সেটাও বেশ ভালো রকম বুঝতে পারছি। না, বিলেতের লাইব্রেরিতে বিষয়টার উল্লেখ থাকলেও আজ আর সেটা অন্তত আমাদের পরিশ্রমকে সার্থক করতে যে বেরিয়ে পড়বে না সেটা বুঝতে পারছি। এবারে দেখলাম আমাদের পণ্ডশ্রমটা এতক্ষণে ওহির মুখ চোখেও একটা অবসাদের ছায়া ফেলেছে। মন্দিরে জঙ্গলাকীর্ণ বেদির পাশে বসেই ফ্লাস্কের চা আর সঙ্গে আনা বিস্কুটে কামড়টা সবে দিয়েছি, হঠাৎ কোথা থেকে যেন বোধহয় কোনো উঠতি বয়সের কোনো মেয়ের গলায় চাপা একটা আর্তনাদ শুনতে পেলাম। গেল গেল গো, সব যে
চলে গেল। এই কথাটা শুনতে পেয়ে ততক্ষণে সজাগ হয়ে চারপাশে সব খুঁজে দেখলাম একটা ময়লা কাপড় পরা 12-13 বছরের মেয়ে মন্দিরের কোনাকুনি একটা ঢিপি মতন জায়গায় উবু হয়ে বসে কপাল চাপড়ে কাঁদছে। কিন্তু আমরা কখনোই এই মেয়েটাকে তো আগে এই গ্রামে দেখিনি। ওহি আর আমি দুজনেই ওর দিকে এগোতেই সে সভয়ে বলল, দাদু পুড়ে মরেছে, ভিটেটাও জ্বলতেছে গো। ওরা সব লুটে নিয়ে গেল। আবার দেখো এখানেও আগুন লাগিয়ে দিয়েছে। আমরা তো অবাক, কাকে বা কোথায় আগুন দেখছে মেয়েটা? সামনে তো দেখছি ঝুপসি বট অসত্যের জঙ্গল ছাড়া 5 কিলোমিটারের মধ্যে কিছুই নেই যে হঠাৎ করে আগুন লাগতে পারে। আর তাছাড়া কেই বা এসব করল? আর এদিকটায় গ্রামের লোকজনই বা আসে কোথায়? ওহিকে দেখলাম পাংশু মুখে বড় বড় চোখে চারপাশটা দেখছে। আমাকে আঙুল দিয়ে খোঁচা মেরে বলল, এই তো এই দিকে দেখ একবার। দেখলাম মেয়েটা কি যেন একটা কাপড়ে মোড়া জিনিস ঝপ করে সামনের পুকুরের জলে ফেলে দিল, আর তারপর হঠাৎ যেন কোথায় মিলিয়ে গেল। আমি বললাম, হ্যাঁ রে ওহি, এখানে এই পুকুরটা এলো কোত্থেকে বলতো? না এলেও জায়গাটা তো আর আমাদের কোনোভাবেই অচেনা নয়। আর এই মেয়েটাই বা কে? তাকেও তো আর কোথাও দেখছি না। কথাটা শেষ হতেই শুনতে পেলাম বাঁশবনের দিক থেকে একদল শেয়াল আর পেঁচা তারস্বরে চেঁচাচ্ছে। আর চারিদিকে দেখতে পেলাম এরই মধ্যে দিগন্ত বিস্তৃত হয়ে অন্ধকার ঘনিয়ে এসেছে। আর বুঝতে পারছি একটা অজানিত শৈত্য আমাদের দুজনের শিরদাঁড়া বেয়ে কেবল নামছে। বলা বাহুল্য, রতনলালের টিকিটিও দেখতে পেলাম না। একটা প্রাগৈতিহাসিক প্রাচীন মন্দির আর তার চারপাশ জুড়ে থমথম করছে। এরকম আজব ঘটনা আগে আমরাও কি আর দেখেছি? মন্ত্রচালিত পুতুলের মতো আমরা এরপর ওই পুকুরটার দিকে এগোলাম। কিন্তু এ কি? কোথায় পুকুর? তারও তো কোনো চিহ্নই যে নেই। দেখলাম খালি একটা নালার খাতের মতো শুকনো গর্ত বিশাল হাঁ করে কত যুগের তৃষ্ণার্ত হয়ে কেবল জেগে আছে। ওহি বলল, এই ওটা কি রে, একবার দেখি চল তো। দেখলাম ওই মেয়েটাকে যে পুঁটুলিটা পুকুরে ফেলতে দেখার পর আমরা আর কোনো কিছুই ঠাউর করতে পারিনি, দেখলাম সেটাই যেন এক কোণে অতি অনাদরে পড়ে আছে। কাছে গিয়ে কুড়িয়ে নিয়ে দেখলাম ওটা আসলে কাপড়ে বাঁধা বহু পুরনো একটা নিম কাঠের বাক্স। ডালাটা সরাতেই দেখলাম ওর ভেতরে যা রয়েছে শত প্রাচীনত্ব তার জৌলুসকে হারিয়ে দিতে পারেনি। সেই রকমই ইঞ্চি তিনেকের 3টে সোনার দেব মূর্তি। উত্তেজনার বশে এতক্ষণ যেন চোখেও ভালো করে দেখতে পাচ্ছিলাম না। আর একটু কাছ থেকে ওগুলোকে দেখব বলে তুলে ধরতেই কাকে যেন বলতে শুনলাম চাপার স্বরে, বেশ ভারী গলায় সুর করে গাইছে, ওম হুম বজ্রগুরু পদ্মাসনা সিদ্ধি হুম হে সর্বেশ্বরী ভগবতী ধীমহি হে নমঃ শ্রী শ্রী হে বজ্রে শ্রী হেরুক তথাগতে ওম শ্রী বজ্রধর শ্রী বজ্রেশ্বর শ্রী বজ্রশ্বত্ত শ্রী মহাশ্বত্ত শ্রী मन महासुखप्रदायी माते श्री चंडरोषणांग महाशर्वेश्वरी इति प्रसन्नते। ওখান থেকে কিভাবে যে ঘরে এসেছিলাম সেটা আজ আর মনে নেই। তবে ওই গানটা শুনতে শুনতে যে শরীর অবশ হয়ে একসময় ঘুমিয়ে পড়েছিলাম সেটা কিন্তু বেশ মনে আছে।
ওহি আর আমি এরপর কদিন জ্বরে অসুস্থ হয়ে পড়লাম। সবাই দেখে বলল যে কার্তিক মাসের হিম মাথায় লেগেছে বলেই শরীর খারাপ হয়েছে। সন 1990, ডিসেম্বর মাস, কলকাতা। দিন কয়েকের মধ্যেই শরীর সারিয়ে আমরা কলকাতায় ফিরে এলেও আমরা সঙ্গে করে খালি ওই নিম কাঠের বাক্সটা ছাড়া ওখান থেকে আর কিছুই আনতে পারিনি। তবে বেশ পরিষ্কার মনে আছে যে ওই 3টে সোনার মূর্তিকেই নমস্কার করে আমি আমার ক্যানভাসের মোটা ঝোলাটার ভেতরে ঢুকিয়ে নিয়েছিলাম। তারপর অনেক ভেবে মনকে বুঝিয়েছি আমরা তো দুজনের কেউই শক্তিশালী বজ্রযানী সাধক নই। তাই হয়তো দেবতার মূর্তিগুলো আমাদের সামনে দেখা দিয়েও তাঁরা চিরদিনের জন্য থাকলেন না, বা হয়তো এসবই আমাদের নিছক অলীক কল্পনা। তবে সমস্তটাই নিজেদের চোখে যা অবাক হয়ে দেখলাম আর শুনলাম তারই বা কি ব্যাখ্যা হতে পারে কে জানে। শুনছিলেন বজ্রযান রহস্য, রচনা শ্যামাপ্রসাদ সরকার। অভিনয় ছিলেন কথক ও অশরীরী মন্ত্র তমাল, অহিভূষণ আর জে সৃজন, হরিপদবাবু আমি অনিরুদ্ধ, অশরীরী মেয়ে দেবদিশা। প্রচ্ছদ পরিকল্পনা কৌশিক, শব্দ সংযোজন অরিত্র, আবহ সঙ্গীত সৃষ্টি কণ্ঠ এবং সমগ্র পরিচালনায় ফিয়ার ফেদার। গল্প সম্বন্ধে আপনার মতামত জানান কমেন্টে। আগামী সপ্তাহে নিয়ে আসছি আপনাদের প্রিয় এক চরিত্র থেকে অনুপ্রাণিত একটা বড় গল্প, তাই সঙ্গে কিন্তু থাকতেই হবে। সেই চরিত্রটা কার সেটা আপাতত গোপনই থাক, নেক্সট উইকে জানা যাবে। আর জানতে হলে সঙ্গে থাকতে হবে। তবে আজকের মতো বিদায়, ধন্যবাদ, শুভরাত্রি।